বাড়িতে করেন, আপনার প্রতিকারকে বাড়িতে করেন। অধিকার এবং প্রতিকার দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা আজকে সামাজিক উন্নয়ন, আচ্ছা, অধিকারের কথা বললাম এবং প্রতিকারের কথা বললাম। তো তামাদি আইন আমাকে, যেমন ধরা যাক, আমি আপনার কাছে 2000 টাকা পাই। এই 2000 টাকা পাওয়া এটা অধিকার, তাই না? 2000 টাকা আমি আপনাকে ধার দিয়েছিলাম, এই ধারের টাকা আপনি আমাকে ফেরত দেবেন, এটা আমার রাইট, এটা হচ্ছে আমার অধিকার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অধিকার আমার 2000 টাকা, তামাদি আইন কি করে? আইন আমাদেরকে কি করে? এই অধিকারটা খুব বড় অন্তরে আমাদের প্রতিকার হিসাবে এই টাকাটা উঠানোর জন্য আমাকে একটা বাইন্ডিংস আইনের মাধ্যমে আমি পেয়ে থাকি, তাই না? আইন আমাকে প্রতিকার দেয় যে আমার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে বা আমি যদি কারো কাছে টাকা পেয়ে থাকি, সেই টাকাটা ফেরত নেওয়ার ক্ষেত্রে আইন আমাকে একটা প্রতিকার দিয়ে থাকে। আবার ধরেন, আমার একটা প্রপার্টি আছে, এই যে ল্যান্ড, কেমন, এটা হলো আমার সাব কবলা দলিল মূলে আমি এটা ক্রয় করি। কি করেছি? সাব কবলা দলিল মূলে আমি যখন ক্রয় করেছি, তখন এই ল্যান্ডের আমি ওনার, নাকি? এই ল্যান্ডের আমি যে ওনার, তাহলে এই ল্যান্ডের পজিশনের অধিকার কার? টাইটেল অধিকার কার? তাহলে এখানে আমার মালিকানা আমি চাই, আমি দখল সত্ত্ব আমি চাই। এইটা হলো আমার অধিকার। আমি কি বলতে পারলাম? অধিকার নিয়ে এবং অধিকার নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমরা দেখলাম 2000 টাকা যদি আমি কারো কাছে পেয়ে থাকি, সেটা ফেরত পাওয়াটা আমার একটা অধিকার। এই প্রপার্টি যদি আমি কিনে থাকি, সেই প্রপার্টির উপরে দখল আমার একটা অধিকার, মালিকানা আমার একটা অধিকার। এই অধিকারগুলো আইনের দ্বারা যখন বলবৎযোগ্য হয়, আইন যখন আমাকে আদায় করে দেয়, তখন আইনের মাধ্যমে এই প্রাপ্তিকে আমরা বলি প্রতিকার। আমি কি বলতে পারলাম? যখন কোথাও আমার অধিকারটা ভায়োলেট হয়, আমি তখন আইনের কাছে গিয়ে দ্বারস্থ হই, আইনকে গিয়ে বলি, দেখো, সে আমার এই অধিকারটা দিচ্ছে না, তুমি আমাকে রেমেডি দাও, আমাকে প্রতিকার দাও, আমাকে এটা ফেরত দাও। আইন তখন সেই বিষয়টা জাস্টিফাই করে আমাকে যখন ফেরত দেয়, তখন আমি বলি আমি আইনের দ্বারা প্রতিকার পেয়েছি বা রেমেডি পেয়েছি। কেমন? রেমেডি পেয়েছি। এখন কথা হচ্ছে, দামাদি আইনটা হলো কেন? দামাদি আইনটা কাজ করে কাকে নিয়ে? দামাদি আইন কাজ করে দামাদি বাড়িতে করবে। একটা সীমা দেওয়া থাকে, এই সীমা, আমরা তো জানি যে লিমিটেশন মানেই তো এক ধরনের কি করা, সীমিত করা, একটা সীমাবদ্ধতার মধ্যে ফেলে দেওয়া, তাই না? কি সীমিত করে? অধিকারকে নাকি প্রতিকারকে? প্রতিকারকে। ব্যাপারটা এরকম, 2000 টাকা আমি আপনাকে ধার দিয়েছিলাম, আপনি আমাকে ফেরত দিবেন, এটা আমার রাইট। এখন এটার জন্য আপনাকে আইন বলে দিয়েছে যে মামলা করার জন্য বা এটা তুমি যদি ফেরত পেতে চাও, তোমাকে 1 বছরের মধ্যে আসতে হবে। কত বছর? 1 বছর। তা আমাদের মেয়াদ আপনাকে 1 বছর। ধরেন আপনার এই সম্পত্তির পজিশন আপনি নিতে চান, পজিশন নিতে চান, আপনাকে বলে দিয়েছেন 6 মাসের মধ্যে আসবা, তোমাকে বলে দিলাম টাইটেল প্লাস পজিশন আপনাকে বলে দিয়েছেন 12 বছরের মধ্যে আসবা। কেমন? এখন দেখা গেছে আপনি এই 1 বছরের মধ্যে 2000 টাকা চাইতে আসলেন না, তাতে করে আপনার কাছে কি আমার পাওনা টাকার অধিকারটা কি হারাই গেছে? আমি আপনার কাছে টাকা আর পাই না? ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, টাকা আপনার কাছে আমি পাই, কিন্তু আইন আর তখন দায়িত্ব নেবেন আপনাকে এটা ফেরত দেওয়া। আপনাকে বলবে যে আপনি তো টাইমলি আসেন না, এখানে এটা আপনারা বোঝেন। যদি ওই ব্যক্তি স্বেচ্ছায় আমাকে এটা ফেরত দিয়ে দেয়, তাহলে এটা তো আজীবন মেয়াদ।
সারা জীবনই দিতে পারে, অর্থাৎ অধিকারটা বিলুপ্ত হচ্ছে না, বিলুপ্ত হচ্ছে কি প্রতিকারটা। এটাই নর্মালি ঘটে। তামাদি আইন আমাকে কি করে, অধিকার বিলুপ্ত করে না, আবার প্রতিকারকে বিলুপ্ত করে। কিন্তু আমরা জানি যে তামাদি আইনের মধ্যে এমনও সেকশন আছে যেখানে আমার অধিকারকেও কি করে দেয়, বিলুপ্ত করে দেয়, অধিকারটাও কি করে দেয়, বিলুপ্ত করে দেয়। যেমন আমরা 26, 27, 28 ধারা যখন পড়ি, অ্যাকুইজিশন এবং প্রেসক্রিপশন, সেখানে কি করছে, তামাদি আইন শুধু প্রতিকারটাই বারিত করছে না, বরং অধিকারটাই বিলুপ্ত করে দিচ্ছে। তো আমরা সেই আলোচনায় যাব, তার আগে তাহলে তামাদি আইনের প্রাথমিক কনসেপ্টটা আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং এই আইনটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বলবো পরীক্ষায় পাশ করার জন্য এটা হচ্ছে আপনারা পাওয়ার প্লে খেলা দেখছেন, ক্রিকেট খেলার মধ্যে যখন প্রথম 15 ওভার না, নাকি প্রথম 5 ওভার না শেষে 5 ওভার? আচ্ছা, আমি জানি শেষের দিকে 5 ওভার আর প্রথম দিকে মনে হয় এই 15 ওভার বা এরকম পাওয়ার প্লে বলে। ও টি-20, যাই হোক, টি-20 তো 5 ওভারই হওয়ার কথা, কারণ ওভারে তো বেশি। তো কি ঘটে, দেখা যায় যে আপনার জন্য একটা অপরচুনিটি থাকে যে আপনি কোন রকম, মানে একটা নির্ধারিত বক্সের বাইরে শুধুমাত্র 3 জন প্লেয়ার থাকে। তো তামাদি আইনটা হচ্ছে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় পাশের জন্য এরকম একটা, মানে সেফ জোন, পাওয়ারফুল খেলার মতো একটা জায়গা, যেখানে আমাদের 10টা মার্ক রয়েছে এবং এই 10-এ 10 পাওয়া সম্ভব। এবং 10-এ 10 পাওয়ার জন্য আমাদেরকে, কিংবা আমরা যদি একটা, মানে একটা যদি মার্কও করে দিই, যে ঠিক আছে আমরা একটা মার্ক করে দিই, তাতেও এখানে আমরা 9 পাচ্ছি, মানে 90% সাকসেস আমরা পাবো কতটুকু ইফোর্ট দিয়ে, 100% ইফোর্ট যদি দিই, 100% ইফোর্ট সমান 90% আউটপুট পাবো। 100% ইনপুট দেবো, 90% আউটপুট পাবো। আপনাকে যদি বলি সিপিসিতে যদি আপনি 100% ইনপুটও দেন, ইফোর্টও দেন, আপনি 90% সাকসেস পাবেন? আপনি 18টা কোশ্চেন নিশ্চিত করে দেখাতে পারবেন? নিশ্চয়তা নাই। সিআরপিসি তে 18টা কোশ্চেন নিশ্চয়তা নাই, পেনাল কোডে 18 কোশ্চেন নিশ্চয়তা নাই। এবং সেই 100% ইফোর্ট আপনাকে যদি বলি আমি, সেই 100% ইফোর্ট, সিপিসি এর 100% ইফোর্ট, কিংবা পেনাল কোডের 100% ইফোর্ট, বা সিআরপিসি এর 100% ইফোর্ট কে আপনি যদি 10 ভাগ করেন, তাহলে এই 10 ভাগের 1 ভাগ হলো এই তামাদি আইনের 100% ইফোর্ট। অর্থাৎ ওখানে 100% ইফোর্ট দিতে যে পরিমাণ আপনাকে স্ট্রেস নিতে হবে, তার 10 ভাগের 1 ভাগ আপনি তামাদি আইনে দিলে কাজ হয়ে যাবে। সেই জন্য আমি বলবো তামাদি আইনের কোনো সেকশন বাদ দিয়ে নয়, প্রত্যেকটা সেকশন, 29টা সেকশন নয়, এবং আর্টিকেল আছে, আর্টিকেল গুলো 183টা আর্টিকেল, এই 183টা আর্টিকেলের সব পড়তে হবে। আমরা কিছু ফিক্স করে দেবো, সেই আর্টিকেল গুলো জাস্ট আপনারা পড়লে এখান থেকে আশা করছি 10-এ 10 কিংবা 10-এ 9 মার্ক পাওয়া যাবে। কেমন? আচ্ছা, এবার আমরা একটু সেকশনের মধ্যে যাই। খেতাবাজি আছে, তাকে একটু পড়েন। Decision of fruit, BC, distribute, BC after period of three. Okay, fine. আচ্ছা, ধরেন আমরা পড়বো, পড়ার আগে আমাদেরকে একটা দৃষ্টিভঙ্গি আগে নিতে হবে, আমরা কোন দৃষ্টিকোণ থেকে পড়বো। মানে আপনি আপনি যখন সিক করবেন কোনো কিছু, সাপোজ আহ এই ঘরের মধ্যে যদি আপনার একটা সিম কার্ড পড়ে যায়, মোবাইলের সিম, তো আপনি ধরেন ঘরের মধ্যে যখন খুঁজেন, তখন আপনি কোন দিকে খেয়াল করেন, যে এই চেয়ারের পায়া কয়টা, কিংবা এখানে টেবিলের কোণা কয়টা, কিংবা এখানে ফ্লোরের কালার কি, আপনার কি এইদিকে ফোকাস থাকে, নাকি আপনার সিমটা, আপনার মাথায় কি রাখেন, সিম, সিমটাকে আপনি শুধু খুঁজতে থাকেন। ওই সময় আশপাশে কি পড়ে আছে, টিস্যু পড়ে আছে না বিস্কিটের খোসা পড়ে আছে, এইদিকে আপনার ফোকাস থাকে না, আপনার ফোকাস থাকে আমার সিমটা কই,
সেই জায়গাটা আপনাকে সিক করতে হয়, সেই জায়গাটা বুঝতে হবে। তাহলে আপনি যখন বার কাউন্সিলের পরীক্ষার জন্য আইন পড়বেন তখন আপনি আসলে এরকম আগে আপনাকে ঠিক পয়েন্টটা ঠিক করতে হবে যে আমার আসলে লাগবেটা কি। তো এখান থেকে আমাদের কি ধরনের কোশ্চেন হয়, এই ধরনের কোশ্চেন আমাদের দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে টাইটেল থেকে কোশ্চেন হয়, টাইটেল থেকে কোশ্চেন হয়, সেকশন নাম্বার থেকে কোশ্চেন হয়, সেকশন নাম্বার, ঠিক আছে, সেখান থেকে আমাদেরকে কোশ্চেন হয়। এরপরে হলো টাইম থেকে আমাদের কোশ্চেন হয়, টাইম, কোনটার কত মেয়াদ, কোনটার কত সময়সীমা, সেখান থেকে আমাদের কোশ্চেন হয়। তারপরে হচ্ছে আমাদের সেকশনের মধ্যে যে কথা থাকে আর কি, সেকশন ডিটেইল, সেখান থেকে আমাদের ধরেন কোশ্চেন হয়। যেমন তাইলে আমরা দেখলাম চার ক্যাটাগরির কোশ্চেন আমরা পাই, টাইটেল থেকে কোশ্চেন পাই, সেকশন নাম্বার থেকে কোশ্চেন পাই, টাইম থেকে কোশ্চেন পাই, এবং সেকশনের ডিটেইলস থেকে আমরা কোশ্চেন। তো সে কারণে যেমন আমাদের কোশ্চেন হয় লিগ্যাল ডিসএবিলিটি, সংক্রান্ত ধারা কোন, এরকম প্রশ্ন বর্তমান চলে আসছে না, আসছে না? এখন ধরেন 6, 7, 8, 9 কোনটি? ক, খ, গ, ঘ, কোনটি সঠিক? হ্যাঁ? মনে রাখবেন লিগ্যাল ডিসএবিলিটি টার্মটা কেবল 6 ধারায় আছে, ঠিক আছে, কেবল 6 ধারায় আছে লিগ্যাল ডিসএবিলিটি। তাহলে আপনাকে সেকশন সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে, কোনটা কত নম্বর সেকশন এটা আপনাকে ভালো করে জানতে হবে। এরপর টাইটেল থেকে কোশ্চেন হয়। যেমন প্রশ্ন হয়েছে এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, সরাসরি টাইটেল উঠিয়ে দিয়েছে, ঠিক আছে, সরাসরি টাইটেল উঠিয়ে দিয়েছে। তো এই প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে বলতেছেন। তাহলে আমরা দেখলাম যে টাইটেল থেকে কোশ্চেন আমাদেরকে করা হয়। এখানে দেখেন প্রশ্ন হবে যে 12 ধারা বিষয়বস্তু কোনটি, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, আবার দিয়ে দিবে এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস না দিয়ে 13, 14, 15, 16 এর কোন একটা উঠাই দিলাম। তো তখন আপনার কাছে কি মনে হবে, যদি আপনার টাইটেলটা পুরোপুরি মুখস্থ না থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর করাটা আপনি কনফিউজ হয়ে যাবেন। টাইটেলের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে ইংলিশ বাংলা দুটোই আপনাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। কারণ কোনটা দিয়ে দিয়ে দেবে আপনি তা জানেন না। হ্যাঁ, শূন্যস্থান দেয়। ওই যে টাইটেল থেকে কোশ্চেন যখন করবে সেটা একটু কয়েক ভাবে হইতে পারে, সরাসরি টাইটেল তুলে দিতে পারে, অথবা দিল ধরেন যে 12 ধারার বিষয়বস্তু দিয়ে এক্সক্লুশন অফ টাইম ইন এটা দিয়ে, এরপর ধরেন ডট 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 দিয়ে অপশন দিল আপনার লিগ্যাল প্রসিডিং, দিল হলো আচ্ছা ডিপেন্ডেন্স অ্যাকশন, ঠিক আছে, দিল হচ্ছে বোনাফাইড
ইম্পোর্ট উইদাউট জুরিসডিকশন, ঠিক আছে। তো সবগুলোই তো আছে, সবগুলো থেকে তো এক্সক্লুড হবে টাইম। তাহলে আপনি বুঝবেন যে আমরা কোনটা কয় ধারা, তাহলে আপনাকে জানতে হবে যে লিগাল প্রসিডিং 12 ধারা বলা হচ্ছে, ডিফেন্ডেন্ট অ্যাবসেন্ট করা 13 ধারা বলা হচ্ছে, এবারে বোনাফাইড মাইন্ডের কথা বা উইদাউট জুরিসডিকশনের কথা বলা হচ্ছে 14 ধারায়। তো তাহলে আপনাকে এভাবে ওটা মনে রাখতে হবে, কেমন? এরপরে ধরেন হচ্ছে আপনাকে টাইম সংক্রান্ত কোশ্চেন করবে, সংখ্যাবাচক প্রশ্ন হবে আর কি, ঠিক আছে, টাইম রিলেটেড বা যখন সংখ্যাবাচক। জি জি। টাইম থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? যেমন আপনাকে আর্টিকেল 3 থেকে কোশ্চেন করবে, আর্টিকেল 3 টাইম কত, তাই না? টাইম জানতে চাচ্ছে। দখল পুনরুদ্ধারের মামলার সময়সীমা কত? 6 মাস। তাহলে আপনাকে দিল 6 মাস, 6 বছর, 1 বছর, 12 বছর, টাইম চাচ্ছে আপনার কাছে। এই ধরনের কোশ্চেন হবে। সেকশন ডিটেইল দিন আপনাকে কোশ্চেন করবে। কারণ আপনার কাছে জানতে চাইবে নিচের কোন কোন ক্ষেত্রে কন্ডেনসেশন অফ ডিলেট প্রয়োজন। ওকে, আপনাকে দিবে আপিল, আপনাকে দিবে দরখাস্ত, আপনাকে দিবে রিভিউ, রিভিশন, এবং আপনাকে দিবে সবগুলো। আবার প্রশ্ন করবে প্রযোজ্য নয়, ঠিক আছে। হ্যাঁ, এবং আপনাকে দিবে বাতিল। ঠিক আছে। এইভাবে তো কোশ্চেন গুলো হয় সাধারণত, আপনাদের তো এগুলো সব করতে পারবেন, কোনো সমস্যা থাকার কথা না। কথা কি? তারপরে সমস্যা হয়ে যায় আমাদের, তাই না? আমরা কনফিউজ হয়ে গেছি। তাহলে আমি এই কারণে বলবো যে আপনারা section গুলো খুব ভালো করে মেমোরাইজ, টাইটেল গুলো, সেকশন নাম্বার এবং টাইটেল বোথ বাংলা এন্ড ইংলিশ মেমোরাইজ করে ফেলবেন, মাথায় সুন্দর করে নিয়ে নেবেন, সেট করে নেবেন যে এটার পর এটা। সব আইনের ক্ষেত্রে, সব আইনের ক্ষেত্রে মনে রাখবেন, তবে ছোট আইনগুলোর ক্ষেত্রে মনে রাখা বেশি জরুরি। হ্যাঁ, সুপার কাউন্সিল অর্ডার সহ 4টা। কারণ অনেক আবার দেখবেন যে সেকশন গুলো ছোট, যে সেকশনের টাইটেলটা ছোট, ওটা একটু অন্য অন্য আইনের ক্ষেত্রেও এরকম হয় না, টাইটেল ছোট থাকে না, সেটা একটু মাথায় রাখতে হবে। 3 নম্বর হলো যে দেখবেন যে কিছু কিছু সেকশন আছে, সেকশনটাই অল্প, সিম্পল একটা সেকশন, 1 লাইনের বা 1.5 লাইনের যে সেকশন, ওই সেকশনটাও ইংলিশে মাথায় রাখতে হবে, কারণ ওখান থেকে ড্যাশ দিয়ে দেবে, শূন্যস্থান দিয়ে দেবে, কেমন? তো এইভাবে আমরা একটু যদি পড়াশোনা করি, আমার মনে হয় যে এটা ভালো হবে আর কি। এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে আপনি কিভাবে সিক করবেন, এটা যে কোনো আইনের ক্ষেত্রে আগে প্রশ্ন করে আপনি বুঝবেন যে আমার আসলে কি টাইপের কোশ্চেনকে সলভ করতে হবে, কি টাইপের কোশ্চেন আমার এই পরীক্ষায় আসে, কোন ধরনের প্রশ্নগুলো আমার পরীক্ষায় আসে। আপনি পড়ার সময় সেই সেই পয়েন্টে সেই সেই জায়গাগুলোতে মার্ক করবেন। তাহলে আপনাকে, যেমন আমি যখন করতাম তখন যেটা করতাম, প্রশ্নের মধ্যে মানে কাল দাগ দিয়ে ট্রাপ তৈরি করতাম যে এইখান থেকে প্রশ্নকর্তা কোন ধরনের প্রশ্ন করতে পারে, কোন জায়গাটা সে আঘাত করবে, কোন জায়গাটা আমাদের ফাঁদে ফেলবে। এইভাবে কিউরিসিটি আপনার মধ্যে তৈরি হতে হবে, সন্দেহ প্রবণতা থাকতে হবে যে এই জায়গা থেকে দিবে।
হ্যাঁ, আপনি যখন এইভাবে ভাববেন কোশ্চেনকে নানান প্যাটার্নে, তখন দেখবেন যে পড়া আপনার কাছে সহজে আয়ত্তে থেকে আসছে। যারা অনলাইনে আছে, শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে কথা? আসসালামু আলাইকুম, জি বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার একটু ভিতরে যাই নাকি? আসেন, দুইটা কমন কথা আমরা একটু প্রথমে জেনে নিই। এটা হচ্ছে টাইপ। তামাদি আইনটা কোন টাইপের আইন? এটা কি প্রসিডিউরাল ল নাকি সাবস্টান্টিভ? আমরা জানি প্রসিডিউরাল ল এবং সাবস্টান্টিভ ল এর যে মানে একটা বেসিক আছে, সেটা হচ্ছে কি, যেখানে প্রসেস সম্পর্কে বলা হয়েছে সেটা প্রসিডিউরাল। আর যেখানে, হ্যাঁ, যেখানে কোন ধরনের প্রতিকারের কথা বলা আছে কিংবা কোনো পানিশমেন্টের কথা বলা আছে, ঠিক আছে, কোনো রিওয়ার্ড, রেমেডি অর পানিশমেন্ট, যেটা বলা আছে সেটা সাবস্টেন্টিভ। তারপর সাবস্টেন্টিভ ল সম্পর্কে আমরা মনে রাখবো সুদ দিয়ে নাকি? সুদ খেলে এটা কি আছে? এটা একটা সাবস্টেন্স থাকা উচিত, না এটা পানিশমেন্ট থাকা উচিত। আর না খাইলে তো এটা একটা রিমেডিও থাকা উচিত। তো সুদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর দতে দণ্ডবিধি। তাহলে মাথায় রাখবেন, যদি আপনাকে সাবস্টেন্টিভ ল কোনটি, নিচের কোনটি সাবস্টেন্টিভ ল জিজ্ঞেস করে, আপনি বুঝবেন যে এখানে সুদের কোনো গান আছে কিনা। সুদ নাই, সাবস্টেন্টিভ ল নাই, এটা মাথায় রাখবেন প্রথম ক্লাসে আমাদের বার কাউন্সিলের প্রেক্ষিতে। হ্যাঁ, কারণ অন্য জায়গায় আবার এই হিসাব করলে হবে না। এর বাইরে যে বাকি ল গুলো আছে, সেই ল গুলোকে আমরা প্রসিডিউরাল ল বলি। সেই হিসেবে তামাদি আইন যদি কেউ জিজ্ঞেস করে তামাদি আইন কি ধরনের ল, এটা আলটিমেটলি এটা প্রসিডিউরাল ল। তবে হ্যাঁ, এটার মধ্যে একই সাথে দুইটা জিনিসের কম্বিনেশন আছে, সাবস্টেন্টিভ ল এবং প্রসিডিউরাল ল। এটা কিছু ধারা আছে যেগুলো প্রসিডিউরাল, যেমন, হ্যাঁ, 3 থেকে 25 ধারা পর্যন্ত এটা কি ধরনের, কি টাইপের, এটা প্রসিডিউরাল টাইপের। আবার সুদ অধিকারের কথা যেটা বলা হয়েছে, অ্যাকুইজিশনের কথা যেটা বলা হয়েছে, সেই জায়গাটা আবার কেমন, সাবস্টেন্টিভ। তো
আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা দুইটা কম্বাইন্ড, কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করে কোথাও যে এটা কোনটার মধ্যে পড়বে এবং একটা অপশন চুজ করে নিতে হয়, তাহলে আমরা প্রসিডিউরাল লটাকে চুজ করে নেব। কারণ তামাদি আইনের মানে যে মৌলিক যে উৎপত্তি যে জায়গাটা, সেটাই হচ্ছে যে এটা একটা প্রসিডিউর সম্পর্কে বলা হচ্ছে, একটা লিমিটেশন নিয়ে আপনাকে বলা হচ্ছে তিনটা ক্ষেত্রে। সেই তিনটা ক্ষেত্রে কি কি? এক নম্বরে হচ্ছে মামলা বা সুট, ওই মামলা দিবে। দুই নম্বর হচ্ছে আপিল, আর তিন নম্বরে হলো দরখাস্ত। কেমন? আচ্ছা, এই তিনটা নিয়েই তো কথা বলছি, তাই না? এই তিনটা কোনটার আমাদের মেয়াদ কত, কোথায়, এটা বলা আছে কোথায়? তফসিল নম্বর তফসিল 1। আচ্ছা, মামলা করার আমাদের মেয়াদ সম্পর্কে বলা আছে 1 থেকে কত? 148 নম্বর 50। বলেন, বলেন। Sure. ভাই আবার একটু দেখেন। কি খুঁজে পাওয়া যাচ্ছে না? কি আপিল কি 49 থেকে শুরু? তাহলে এটা কি ঠিক আছে? তাহলে মূল মামলা করার ক্ষেত্রে যেটা আমাদের মেয়াদ 1 থেকে 149, আপিলের ক্ষেত্রে 150 থেকে 157, এবং দরখাস্ত ক্ষেত্রে 158 থেকে 123। আচ্ছা, আইনে ঢোকার আগে এই জায়গাটা একটু বুঝি আমরা, খেয়াল করেন। মূলত মূলত দাওয়াতি আইনে আপনাকে মামলা করতে যান, আপিল করতে যান, দরখাস্ত করতে যান, যাই করতে যান না কেন, সেই ক্ষেত্রে তামাদি হিসেবে কতটুকু সময় পাবেন তা এই জায়গায় বলা আছে। এই জায়গায় আপনাকে বলে দেওয়া আছে, এটা হলো প্রথম পয়েন্ট, যে আপনাকে একটা তামাদির মেয়াদ দিয়ে দেওয়া হয়েছে, ফিক্স করে দেওয়া হয়েছে যে বাবা, তুমি মামলা করতে আসলে এই না, তোমার এই, তুমি যদি এই জন্য মামলা করো তাহলে এই টাইম, তুমি যদি এই জন্য আপিল করো তাহলে এই টাইম, তুমি যদি এই কারণে কোনো দরখাস্ত দাও তাহলে এই টাইম। এবারে এটার পরে গিয়ে আমরা সেকশনে ঢুকি। এটার পরে গিয়ে সেকশনে ঢুকলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন সেকশন 3 কি বলতেছে? সেকশন 3 আমাকে বলতেছে, আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যদি আমি কোনো মামলা, আপিল কিংবা দরখাস্ত নিয়ে যাই, তাহলে তা কি হবে? ডিসমিস হবে। তাহলে কি বলছে, এইখানে যে তোমাকে আমাদের মেয়াদ দেওয়া হয়েছে, আপনাকে যে আমাদের মেয়াদ দেওয়া হয়েছে, আমাকে যে আমাদের মেয়াদ দেওয়া হয়েছে, এই তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যদি আমি মামলা করতে যাই, মামলা কি খারিজ। তাহলে 3 ধারা যাওয়ার আগে এই জিনিসটা আমাদের মাথায় ঢুকতে হবে। আমাকে তফসিলে যে সময় দেওয়া হয়েছে, সেই সময় অতিক্রান্ত হওয়ার পরে যদি আমি কোনো মামলা করতে যাই, অ্যাপিল করতে যাই কিংবা দরখাস্ত করতে যাই, তাহলে তার বিধান কি হবে? খারিজ হবে। খারিজ বা ডিসমিস হবে, তাই না? ওকে। এবং এখানে আবার বলেছে, যদি প্রতিপক্ষ অর্থাৎ বিবাদী, সে যদি
এইটা আমাদের মেয়াদে শেষ হয়ে গেছে, এই মর্মে কোনো আপত্তি যদি সে নাও করে, সে বললো যে না ঠিক আছে অসুবিধা নেই, আমি মেনে নিলাম, তাহলে কি? কেন ভাই? আমি যার এগেনস্টে মামলা করব সে তো বলতেছে যে সমস্যা নাই, আমি কনভিন্স। ওকে, মেইন প্রসিডিউর ছিল যে প্রতিকার দিতে হবে, ঠিক করে আইনের মাধ্যমে তাকে যে প্রতিকার দেওয়ার কথা, তার যেহেতু মানে টাইমের বার্নিং আছে, ওটাও তো কোনো করার কারণে আপত্তি। রাইট, ঠিক আছে। তাহলে তিন ধারায় বিষয়বস্তু কয়টা? সেই তিনটা বিষয়বস্তু আসছে কোথা থেকে? এই যে তফসিলে যে তিন ধরনের বিষয়ের ব্যাপারে আমাকে টাইম দিয়েছে, ওই তিন ধরনের বিষয়ে টাইম আপ হয়ে যাওয়ার পরে আপনি যদি মামলা নিয়ে আসেন, মামলা খারিজ। তবে হ্যাঁ, কথা, এই তিন ধরনের আবার বলতেছি যে এই আমি আমি যা বললাম খারিজ, এই খারিজ মানে একেবারে খারিজ না। আপনারা আরবিতে যারা পড়াশোনা করেছেন তাদের একটা ধারণা আছে, হরফে ইস্তিসনা বলে বা মুস্তাসনা, আপনারা মুস্তাসনা, ঠিক আছে, এটা আমরা বলতাম যে মানে যেমন ধরেন সবাই এসেছে আলামিন ভাই ছাড়া, তাহলে আলামিন ভাইকে আমরা কি করলাম? আলামিন ভাই আলটিমেটলি কি আসে নাই, অনুপস্থিত। ইল্লা মাশা, ইল্লা দ্বারা আলাদা করে। যাই হোক, আরবি যাওয়ার দরকার নাই, আমরা লয়ের মধ্যে থাকি। তিন ধারায় আমাকে বলে দিচ্ছে যে এরপরে আসবা, তোমার মামলা আমি নিচ্ছি না। বাট এরপর বলতেছে যে তবে হ্যাঁ এটা 4 থেকে 25 ধারার সাপেক্ষে, 4 থেকে 25 ধারার সাপেক্ষে। তাহলে তিন ধারার ব্যতিক্রম কোনগুলো? 4 থেকে 25, ক্লিয়ার। তিন ধারার ব্যতিক্রম হচ্ছে 4 থেকে 25। তিন ধারা আমাকে স্ট্রিক্ট বলে দিচ্ছে যে নট অ্যালাউড। এরপরে 4 থেকে 25 এসে আবার বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার অ্যালাউ করা হবে। যেমন চার ধারায় বলতেছে, দেখেন মজার ব্যাপার, চার ধারায় এসে বলতেছে যে ঘটনাটা যদি এরকম ঘটে, সেকশন 4, কোর্ট ক্লোজ থাকা অবস্থায় কোর্ট বন্ধ, মানে আপনার তামাদির মেয়াদটা এমন সময় শেষ হলো, তামাদি সমাপ্ত হলো এমন দিনে যে দিনটা কোর্ট হচ্ছে ক্লোজ, বন্ধ। তাহলে কাহিনীটা কি? আমার তামাদি শুরু হলো জানুয়ারিতে, হ্যাঁ, তামাদি চলবে ধরেন 1 জানুয়ারি থেকে, বা আমি বললাম যে 20 জানুয়ারি থেকে তামাদি শুরু হলো, আবার 20 ডিসেম্বর পর্যন্ত তামাদি, এমন। কিন্তু 18 ডিসেম্বরে এসে আমার কোর্ট বন্ধ হয়ে গেল। Okay? তাহলে তামাদি আমার তো আরো 2 দিন টাইম ছিল, কিন্তু 18 ডিসেম্বর যখন ক্লোজ হয়ে গেল, তাহলে 20 তারিখে গিয়ে কি বন্ধ না খোলা? বন্ধ। ধরেন এই 18 তারিখে যে কোর্টটা ক্লোজ হচ্ছে, এটা ক্লোজ হচ্ছে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর পর্যন্ত। 18 থেকে 31 ডিসেম্বর ছুটি হয়ে গেছে, কোর্ট বন্ধ। এখন আমার তারিখটা বুঝতে হবে, 20 তারিখ, এই তো কোর্ট বন্ধ। তখন আদালত বলতেছে যে ঘটনা যদি এরকম ঘটে যে যেই দিন আমাদের মেয়াদটা শেষ হচ্ছে সেই দিনটা যদি কোর্টটা বন্ধ থাকে, অনলি ওই একদিনের জন্য যদি কোর্ট বন্ধ থাকে, যেদিন ওপেন হবে, ধরেন ওপেন হবে 1 জানুয়ারি 2026, তাহলে এই 1 জানুয়ারি 2026-এ আপনার এই মামলাটা আপনি তখন এক্সটেন্ড করবে, দায়ের করতে পারবেন। যদি আপনি একদিন পরে যান 2রা জানুয়ারি, করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে। কেন যাবে? এই জন্যই টাইম লিখে দিয়েছি, যাতে করে কোনো ধরনের পাজেল পরীক্ষার হলে আমরা না হই। খুব ভালো করে মনে রাখতে হবে, আপনার সময়সীমা ছিল 18 তারিখ পর্যন্ত ভাই।
18 তারিখ পর্যন্ত এখানে 2 দিন আগে কোর্ট বন্ধ হচ্ছে, আপনার হাতে 2 দিন ছিল। ব্যাপারটা এরকম না, কারণ এখানে 2 কার্য দিবস বলা হয়। ঠিক আছে, এক কার্য দিবসও থাকবে। আপনাকে কোন কার্য দিবসই বলে নাই, বলছে তা আমাদের মেয়াদ 20 তারিখ আপনার শেষ হয়ে যাবে। এগুলো কার্য আমাদের কখনো কার্য দিবস শুরু করা হয় না। হয় কোনো স্পেশাল লয় যদি বলে দেয় যে 21 কার্য দিবস, ঠিক আছে, বা 30 কার্য দিবস, কেবল ওই ক্ষেত্রে কার্য দিবস কাউন্ট হবে। আদার দেন আমাদের মেয়াদ যেদিন শেষ হওয়ার কথা সেদিন শেষ হয়ে যাবে। ধরলাম 18 তারিখ শেষ হয়ে গেছে, এখন আপনাকে মানে 20 তারিখে শেষ হয়ে গেছে, মূলত 20 তারিখের পরে 3 ধারা অনুযায়ী আপনার মামলা করার কোনো চান্স আছে? কথা বুঝে, 3 ধারা অনুযায়ী মামলা করার কোনো চান্স আছে? নাই। কিন্তু 3 ধারায় বলে দিয়েছিল যে 4 থেকে 25 ধারা ব্যতিক্রম, 4 থেকে 25 ধারা সাপেক্ষে, সেই জন্য 4 ধারায় এসে বলতেছে যে তোমাকে একটা চান্স দিচ্ছি। তুমি যেহেতু এই কয়দিন কোর্ট বন্ধ ছিল, বা বিশেষ করে যেদিনটা আমাদের মেয়াদ কয়দিন যেহেতু কোর্ট বন্ধ, যেদিন খুলবে সেই দিন যদি দায়ের করা হয় তাহলে ধরে নেওয়া হবে এটা 20 তারিখে দায়ের করা হয়েছে। যদি একদিন পরে আসি, মামলা খারিজ, বাতিল না খারিজ, কি হবে? খারিজ হবে। খারিজ হবে। 4 ধারার কাহিনী শেষ। কৃষক পঞ্চায়েত বলছে যে যদি তুমি না করো কিন্তু তুমি দিতে পারো না। জি না, সরকারের সাথে এখানে গুলালে হবে না। সরকারের ডিসেবিলিটি নিয়ে আসবো তখন আপনি এই প্রশ্ন আবার করবেন। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা 5 ধারায় যাই। সেকশন 5, সেকশন 5 এ কি বলা হয়েছে? এক্সটেনশন অফ পিরিয়ড, তাই না? পিরিয়ড গণনা কি? আড়াই পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা দেখেন, এক্সটেনশন অফ পিরিয়ড, এখানে সময় বৃদ্ধির কথা বলা হচ্ছে, তাই না? সময় কিন্তু বৃদ্ধি করবে আপনার, সময় বৃদ্ধি করবে এর মানে কি? কোন জায়গা থেকে সময় বৃদ্ধি হবে? তফসিল 1 মনে আছে? মামলা, আপিল, নির্ধারিত যে সময় দেওয়া হচ্ছে সেই সময় থেকে সময় বৃদ্ধি, তাই না? আসেন এখানে একটা মজার বিষয়, সময় বৃদ্ধি আর সময় ভোগ, এগুলো একটু কয়েকটা টার্ম আগে আমি একটু আলোচনা করি। এক্সটেনশন, এক্সক্লুশন, দুটোর মধ্যে পার্থক্য কি? টেনশনটা হচ্ছে যে মামলাটা একটা মেয়াদ দিয়ে দেওয়া হয়, মানে আর হচ্ছে আমি একটা সার্টেন টাইম পার করে ফেলেছি, করার পর যখন মামলা করতে গিয়েছি দেখা গেছে 2-3 বছর ক্লিয়ার হয়ে গেছে, এই কারণে করা যাচ্ছে। সাপোজ ওই সময় ওই যেই টাইমটা নষ্ট, এই টাইমটা মাইনাস করে দিয়ে আমাকে তুমি দেওয়া করতে পারবে। দেখেন, এক্সটেনশন হচ্ছে প্লাস, কেমন, আর এক্সক্লুশন হচ্ছে মাইনাস। সহজ হিসাব মাথায় রাখবেন, এক্সটেনশন হলো প্লাস, এক্সক্লুশন হচ্ছে মাইনাস। যেমন 12 ধারায় আমাদেরকে 4টা ক্ষেত্রে সময় মাইনাস করে। যেমন যেই দিন রায় ঘোষণা হয়েছে তা আমাদের গণনা থেকে সেই দিনটা কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হয়। খেয়াল করে, যেই দিন সময় ব্যয় হয় আমাদের হলো নকল তুলতে, সেটা রায়ের, ডিক্রির কিংবা রোয়েদাদের, নকল তুলতে যে সময়গুলো ব্যয় হয় সেটা প্লাস হয় না মাইনাস? মাইনাস।
তাহলে এগুলো হলো এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে প্লাস হয়। প্লাস হয় ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আপনার টাইম ছিল 6 মাস। কিসের জন্য? দখল পুনরুদ্ধারের জন্য। তাহলে 6 মাসের সাথে যদি কোনো সময় যোগ হয়, তাহলে এটাকে বলবো আমরা কিভাবে, কি বলবো? এক্সটেনশন বলবো, সহজ হিসাব ভাই। এখন পাঁচ ধারায় কিভাবে সময় বৃদ্ধি হয়? পাঁচ ধারায় কিভাবে সময় বৃদ্ধি হয়? এই ধারা আর একটা নাম আছে, সেটা হচ্ছে কন্টিনিউশন অফ ডিলে। কন্টিনিউশন অফ ডিলে মানে কি? বিলম্ব মওকুফ। আচ্ছা, ওকে, মওকুফ বললাম। তাহলে ভাই মওকুফ মানে কি, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। আবার আমরা বলতেছি যে এই এক্সটেনশন অফ পিরিয়ড এটা হলো প্লাস। আবার বলতেছি কন্টিনিউশন অফ ডিলে মানে হলো মাইনাস। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই, আমার যে 6 মাস টাইম ছিল, এই 6 মাস অতিবাহিত হয়ে গেছে। ঘটনাটা এরকম। অতিবাহিত হয়ে কতদিন অতিবাহিত হয়েছে বলেন একটু আপনারা? 10 দিন। 10 দিন অতিবাহিত। ওকে, ফাইন। 10 দিন। তাহলে আমি 6 মাস 10 দিনের দিন কোর্টের কাছে গিয়েছি, তাই না? যে আমি বলতেছি যে কোর্ট, আমি আই এম সো লেট and I have subsequent cause such as মুখু 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 মুখু। So you have to accept my delay petition. তাহলে এই 10 দিন আমাকে কি করেন, আপনি আমার এই ডিলেটাকে মঞ্জুর করে নেন। কোর্ট যদি 10 দিন মওকুফ করেন, এই যে লেট মওকুফ করছে, মওকুফ করলে ঘটনাটা কি ঘটে? 6 মাস থেকে 10 দিন মাইনাস হয় না প্লাস হয়? আপনি 6 মাস বাকি থাকতে কি আপনি ডিলের প্রার্থনা করেন? ডিলে কখন করেন? ডিলে হয়ে যায়। যখন হয়ে যান, যখন 6 মাস খাওয়া শেষ, কথা বাংলা কথা যেটা আর কি। 6 মাস আপনি যখন খরচ করে ফেলছেন, আপনি এমবি ধার নেন কখন? যখন এমবি শেষ করেন। তাহলে 6 মাস শেষ হয়ে গেছে, যাওয়ার পরে আরো 10 দিন আপনি অতিবাহিত হয়ে গেছেন। তখন আদালতের কাছে বলছেন, আদালত আমি তো দেরি করে বলেছি 10 দিন, আমার এই 10 দিন আপনি কি করেন? মওকুফ করেন, মাফ করে দেন। তাহলে এই 10 দিন কি 6 মাসের সাথে প্লাস হবে না মাইনাস হবে? এটা ভেরি সিম্পল হিসাব, প্লাস হবে। কারণ 6 মাস তো আপনি খরচ করেই ফেলছেন, দিয়েই দিল। সাথে আরো 10 দিন যে আপনি এক্সট্রা খরচ করে ফেলছেন, এটা মাফ করে দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে 6 মাস 10 দিন টাইম দেওয়া হলো। So in this region, we can say that section extension of period in certain cases. Am I clear? এখন এই যে certain cases, what is the meaning of it? সার্টেন কেসেস মানে হচ্ছে আপনাকে সব কেসে দেবে না, সার্টেন কেসেস দেবে। কোথায় দেবে না? নাম নাম করতে দিবে না। আপিলে দিবে, দরখাস্তে দিবে, আরো দিবে রিভিউতে, আরো দিবে রিভিশনে, আরো দিবে লিভ টু আপিল। বাজারে তো করতেছে। হ্যাঁ, তিন ধারা চার ধারা এগুলো। তাহলে আমরা কি ক্লিয়ার হতে পারলাম পাঁচ ধারার কাহিনীটা কি? হ্যাঁ, Okay, fine. এই যে প্লাস মাইনাসের গল্পটা বলছি, এটা কেন বলেছি জানেন? কারণ হলো কোয়েশ্চেন আপনাদেরকে দিতে দিতে এখন হলো লোকেরা যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনে আছে, ওনারা এখন ফ্ল্যাট কোশ্চেন দেন, দিতে চান না। ওনারা যেটা চান সেটা হচ্ছে একটা টেকনিক্যাল কোশ্চেন দিতে চান। আপনার সামনে একটা গল্প দাঁড় করায়, গল্প দাঁড়ায় এই যোগ বিয়োগের সূত্র ঢুকায় আপনার মাথা নষ্ট করে ফেলছে, confuse করে ফেলে। তো আপনি সবসময় এটা মাথায় রাখবেন, এক্সটেনশন মানে প্লাস, এক্সক্লুশন মানে মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কন্টিনিউশন অফ ডিলে কিংবা বিলম্ব মৌখিকের কথাটা যদি আমরা আনি, সেই জায়গায় আমরা কয়টা বিষয়বস্তু পাচ্ছি? পাচ্ছি। কোন কোন ক্ষেত্রে বিলম্ব মৌকুব করা যেতে পারে?
হাতের আঙ্গুল কয়টা? ধারা নম্বর কত? বিষয়বস্তু কয়টি মনে থাকবে? ঠিক আছে, তিন ধারায় তিনটি, পাঁচ ধারায় পাঁচটি। ওকে। একজন ভাই প্রশ্ন করছিলেন যে এটা শুধু খালি মামলার ক্ষেত্রে চলবে না, আরো কোনো ক্ষেত্র আছে কিনা, আরো ক্ষেত্র আছে, আরো কোথায় চলবে না? স্পেশাল ল এর ক্ষেত্রে, স্পেশাল ল এর ক্ষেত্রে এটা চলবে না। তবে হ্যাঁ, যদি কোনো স্পেশাল লতে বলা থাকে তাহলে আবার, যেমন কোথায় বলা আছে, যেমন ধরেন পারিবারিক আদালত আইন, পারিবারিক আদালত আইনের 10-6 ধারা, 10 ধারা, 10-এর সাবসেকশন 6 বলা হয়েছে যে এই ক্ষেত্রে, হ্যাঁ, তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে। কেমন? এটা আপনাদের নোট নেওয়ার দরকার নাই, এটা পারিবারিক আদালত আইনে। এখানে মূলত ওই যে দেনমোহর এবং হচ্ছে এই ভরণ পোষণ সংক্রান্ত আলোচনা, সেই জায়গায় এই 5 ধারাটা প্রযোজ্য হচ্ছে স্পেশাল ল হওয়ার পরেও। কিন্তু নর্মালি যদি প্রশ্ন করি স্পেশাল ল এ 5 ধারা প্রযোজ্য হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসেন, কোশ্চেন হচ্ছে যে আমরা স্পেশাল ল এর একটা এক্সাম্পল দেখলাম, কোথায় প্রযোজ্য হচ্ছে কোথায় হচ্ছে না। মূল মামলার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে না আমরা বলতেছি, প্রশ্নটা একটু ঘুরে করে আপনাকে। কখনো কোশ্চেন করে, অপশন দেয়, কতে বলে মূল মামলা, বাকিগুলো তো বুঝছেন, খ এবং গতে কি থাকবে? এগুলোতে ধরেন আপিল দিয়ে দিল, রিভিউ দিল, রিভিশন দিল। তারপরে কোন ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য? প্রযোজ্য নয়। কোশ্চেন এটা, উত্তর কি? মূল মামলা। মূল মামলা দিবে না, অপশন দিবে টুট, অপশন দিবে সত্য ঘোষণার মামলা। আচ্ছা, সত্য ঘোষণার মামলা কি মূল মামলা না? হ্যাঁ, আপনাকে দিল স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। স্থায়ী নিষেধাজ্ঞা দিল, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে 5 ধারা বলতে হবে। স্থায়ী নিষেধাজ্ঞা একটা মূল মামলা। আপনাকে দিল অপক্রয়ের মামলা, প্রযোজ্য হবে? হবে না। আপনাকে দিল জারির মামলা, হবে না। আপনাকে দিল, এই টাইপের আর কি, যাই দিয়ে সোজা কথা হলো আপনারা আশা করি ধরতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে যে আদালত দিবে টাইম দিয়ে যে এক্সটেনশন করবে, আদালত কি ঠেকা পড়ছে? হ্যাঁ, আদালত কি এটার জন্য বাধ্য? এটা কি অব্লিগেটরি না ডিসক্রিশনারি? 5 ধারাটা সব জায়গায় হলো ডিসক্রিশনারি, আর 3 ধারা হচ্ছে অব্লিগেটরি। কোনো অবস্থাতেই অব্লিগেটরি হবে না তার জন্য। এখন কথা হচ্ছে ডিসক্রিশনারি মানেটা কি? বিবেচনামূলক ক্ষমতা। এটা মানে এই নয় যে আদালত স্বেচ্ছাচারিতা করবে। এটাও আবার আছে, ডিসক্রিশনারি পাওয়ারের বাংলায় আমরা কনফিউজ করি। বিবেচনা, স্বেচ্ছাধীন, ইচ্ছাধীন, যেটাই বলি ডিসক্রিশনারি পাওয়ার।
কথা হচ্ছে, আদালতকে যখন কোথাও আইনে ডিসক্রিশনারি পাওয়ার দেয়, তখন কিন্তু আদালতকে এই স্বেচ্ছামূলক ক্ষমতা দেয়, ঠিক আছে? স্বেচ্ছামূলক ক্ষমতা দেয়, বিবেচনামূলক, স্বেচ্ছামূলক। কিন্তু স্বেচ্ছামূলক শব্দ দ্বারা আমরা কনফিউজ হয়ে যাই, আমরা মনে করি যে এটা এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা চাইলেও দিতে পারে, না চাইলেও না দিতে পারে, এটা মানে স্বেচ্ছাচারিতা, যা ইচ্ছা তাই। ব্যাপারটা কিন্তু তা নয়। যেখানে আদালতকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়, সেখানে আদালত এই ক্ষমতা প্রয়োগের আগে তিনি ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স দেখেন। তিনি এটাকে বিবেচনায় নেন। এটা দেওয়া এবং না দেওয়ার ক্ষেত্রে কোনটা উপযুক্ততা সেটা নিরূপণ করে তিনি হচ্ছে এটা হয় দেয় অথবা দেয় না, হয় মঞ্জুর করে অথবা করে না। এই স্বেচ্ছাধীন মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। আদালতের সুবিবেচনামূলক, মানে জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করে সেই কাজটা করবে। আমি কি বলতে পারলাম? এখন জুডিশিয়াল মাইন্ড প্রয়োগের ক্ষেত্রে সে উপযুক্ত মনে করলে দিবে, উপযুক্ত মনে না করলে দিবে না। এই উপযুক্ততা প্রমাণের জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ আপনাকে প্রুভ করতে হয়। পর্যাপ্ত কারণ, আইনের ভাষায় যেটা বলা হচ্ছে, ঠিক আছে? সাফিসিয়েন্ট কজ বা পর্যাপ্ত কারণ আপনাকে দেখাইতে হবে। পর্যাপ্ত কারণের মধ্যে কোন কোন কাউন্ট হয় আপনারা সেগুলো জানেন। যেমন হতে পারে, মামলা করেছেন, এরপরে আইনের পরিবর্তন হয়ে গেছে। আমাদের সিপিসি সিআরপিসি পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না? কোন একটা কাজের জন্য আগে সময় দেওয়া ছিল 6 বছর, এখন সেটা কমায় নিয়ে আসছে আপনার 5 বছর। আইন পরিবর্তন হয়ে গেছে, লিগাল গ্রাউন্ড, সাফিসিয়েন্ট কজ। আইনের পরিবর্তন হইতে পারে, আইনজীবী ভুলের মাধ্যমে হইতে পারে। আপনার স্টেপটা নেওয়া হয় নাই, আপিলটা করা হয় নাই, কোন একটা আইনজীবী মিস্টেক ছিল, ভুল ছিল, এর মাধ্যমে হতে পারে। যেমন আমার একটু সিরিজ রিভিশন আছে হাইকোর্টে, এটা সাবমিট হলো, আমরা রুল পেয়েছি। কত বছরের ডিলে জানেন? 25 বছরের ডিলে। 25 বছরের ডিলে মামলা। আমরা ভেবে নিয়েছি যে এটা তো আদালত শুনবেই না। তো এখানে একটা আইনজীবীর ভুল ছিল। 2012 সালে এই মামলা নিষ্পত্তি হয়েছে, 2001 সালে। রিভিশন করবে তারা আজকে হলো এসে। তো এর মধ্যে একটাই হচ্ছে যে 2012 সালে তার হাইকোর্টের এক আইনজীবীর কাছে আসছিল, সেই আইনজীবী একদম ফাইল টাইল সব প্রস্তুত করছে, ইভেন এফিডেভিটও করছে, কিন্তু মামলাটা তারা দায়ের করেনি। ওইভাবে ফাইল দেখছে, হয়তো মনে হয় ক্লায়েন্ট টাকা পয়সা দেয়নি বা কোনো একটা ঝামেলা হয়েছে, মামলাটা দায়ের করেনি। এইদিকে ক্লায়েন্ট তো জানে যে মামলা চলতেছে। ব্যাপারটা বোঝা গেল? পরবর্তীতে এসে এখন এই যখন মানে অন্য শরিকটা জমি দখল করে নিচ্ছে, তখন তাদের মাথায় উঠছে যে আমার তো মামলা চলমান আছে, খোঁজ নেই এটার কি অবস্থা। খোঁজ নিয়ে দেখা গেছে তার মামলায় দায়ের করা হয়নি। তাহলে এখন টোটাল ডিলে হয়ে গেল তার কত বছর? 25 বছর। এই 25 বছরের ডিলের জবাব দেওয়া কি এত সহজ? জবাব চাইছে, আদালত রুল দিছে, ডিলের উপর শুনানি হবে। আর আমরা চিন্তা করতেছি যে এই 25 বছর কেন দেরি হলো, এটা কি ব্যাখ্যা আমাদের? দেখা যাক রুল তো আমরা ধরেন তখন সাবস্টেন্স কজ হিসেবে কি কি কারণ দেখাতে পারবো? বাদী বা বিরোধীর মৃত্যু, এটা একটা সাবস্টেন্স কজ হতে পারে। যেমন এই মামলা তিনি তদবিরদার ছিল, পক্ষকারের মৃত্যু লেখো, বাদী বিরোধী নয়। এই মামলা যিনি তদবিরদার ছিল তিনি মারা গেছে। হ্যাঁ, কি জানেন কি মূলকে কার নাম জানেন, আমি ভুলে গেছে। যে লোকটা মারা গেছে। তো পক্ষগণের মৃত্যু, এটা একটা সাবস্টেন্স কজ হতে পারে। এরপরে ধরেন হলো জৈব এই সেই ইত্যাদি গুলো সাবস্টেন্স কজ হতে পারে। তবে স্পেসিফিক ভাবে দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, হাইকোর্ট ডিভিশনের কোনো আদেশ, কোনো কাস্টম, প্রথা বা নদী ইত্যাদি দ্বারা যদি কেউ বিভ্রান্ত হয়,
বিভ্রান্ত হলে তখন এটা একটা সাবস্টেন্স কল হবে, যেটা দ্যাটস লিগ্যাল গ্রাউন্ড, ইটস এ সাবস্টেন্স কল। এবার আদালত তখন কি করবে? এইটা প্রয়োগ করবে যে হ্যাঁ, যদি আপনার এগুলো থাকে, এগুলো যদি না থাকে, নো, আপনি তখন আপনাকে আর আদালত টাইমটা দিয়ে দেবে। ক্লিয়ার? আমি বলতে পেরেছি? এরপরে ধরেন মারাত্মক অসুস্থতা, কারাবাস। ফৌজদারি মামলা আছে, কারাবাস ছিল। এইদিকে তার দেওয়ানি মামলার ধরেন কোনো স্টেপ সে নিতে পারে না, সিভিল, সে ভিতরে, সে নেবে কেমনে? নিতে পারে না, তাহলে বের হয়ে সে এসে বলতে পারবে আমি তো এই অবস্থায় ছিলাম। চিকিৎসার জন্য সে ইন্ডিয়া 2 বছর ধরে, এদিকে তার রিভিউ করার সময় চলে গেছে বা রিভিশন করার পিরিয়ড চলে গেছে, আর সে বলতে পারবে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এই হসপিটালে ছিলাম। এখন এই ভাই ভাই আপনাদের এখান থেকে কোশ্চেন হয়, রিটেনে এখান থেকে কোশ্চেন হয়। আপনাদেরকে একটা লিখতে বলে, দরখাস্ত লিখতে বলে, 5 ধারার বিলম্ব মৌখিকের একটা দরখাস্ত লিখুন, কিভাবে লিখতে হবে। সেই কারণে 5 ধারাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই। আমরা এখানে শেষ করি এটাতে, সেকশন 6 চলে যাই একটু। যারা অনলাইনে আছেন, আপনাদের এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? কোনো প্রশ্ন আছে? ওকে, 5 ধারা পর্যন্ত আমাদের এই গেল। এখন 6 ধারা থেকে 9 ধারা পর্যন্ত আমরা পড়বো, একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটা। কেমন? আপনাদের সব জানা আছে, তো জানা থাকলে পড়তে সুবিধা। প্রবলেম আছে? বন্ধ হয়ে গেছে না? কথা যাচ্ছে, বলো দেখতেছি আর কি। আচ্ছা, ওটা বাদ দেন তাহলে। চলতেছে। এটা দিকে ঘুরে দাও তো। আমার দিকে, আমার দিকে। থাক, থাক। আছে কি অনলাইন আছে? হ্যাঁ হ্যাঁ, দর দেবো।
না, অনলাইনে ওনাদের কোনো কোয়েশ্চেন নিতে পারছি না। ওনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, তাহলে আমাদেরকে বলতে পারেন। ওকে, আমরা 6 থেকে একটু আগাই। লিগ্যাল ডিসএবিলিটি। ঠিক আছে, তো ধরেন আপনারা ডিসএবিলিটির মধ্যে তো অনেক কিছু আসতে পারে মানুষের, তাই না? নানান ধরনের ডিসএবিলিটি থাকতে পারে। ডিসএবিলিটি মানে আই মিন এক ধরনের অক্ষমতা, এক ধরনের সীমাবদ্ধতা, মানুষের এক ধরনের ল্যাক অফ ক্যাপাসিটি। ঠিক আছে, যেমন ধরেন আপনি অসুস্থ, আপনি কি ধরনের অসুস্থ? আপনার ক্যান্সার, তো এটা একটা একটা ডিসএবিলিটি না? আপনি ঠান্ডা সর্দি কাশি, এটা একটা ডিসএবিলিটি। আপনি ধরেন আহ দেশের বাইরে আছেন, দেশে নাই, এটা এক ধরনের, আমরা ধরে নিচ্ছি ধরেন এক ধরনের আপনার অনুপস্থিতিটা এক ধরনের ডিসএবিলিটি। মানে মোট কথা হচ্ছে আপনার হাজার রকমের ডিসএবিলিটি থাকতে পারে, কিন্তু আইন আপনাকে এগ্রি করছে, আপনাকে কনসিডার করছে ইন স্পেসিফিক 3 পয়েন্ট আর সিলেক্টেড অ্যাজ এ লিগাল ডিসএবিলিটি অ্যাকর্ডিং টু দ্য লিমিটেশন অ্যাক্ট। তাহলে এই লিমিটেশন অ্যাক্ট আপনাকে এই 3 ধরনের ডিসএবিলিটিকে লিগাল ডিসএবিলিটি বলছে। আপনার ডিসএবিলিটি আরো হাজার থাকতে পারে। তো এই 3 ধরনের ডিসএবিলিটি যদি থাকে, তখন আইন তার ক্ষেত্রে তামাদি গণনাটা কি করতেছে? এক্সটেনশন, এক্সক্লুশন, স্টপ, কোনটা? আইন কি বলছে এখানে? হুম, কোনটা হবে? কি পাওয়া গেছে? কি হবে? আচ্ছা দেখেন, সেকশন 9-এ একটু যান। আমরা জানি লিগাল ডিসএবিলিটি সম্পর্ক ধারা হলো 6 থেকে কত? 6 থেকে 8, 6 থেকে 9। এই 6 থেকে 9 পর্যন্ত হচ্ছে লিগাল ডিসএবিলিটি রিলেটেড ধারা, কিন্তু অনলি লিগাল ডিসএবিলিটি আছে কত ধারায়? 6 ধারায়। আচ্ছা, 9 ধারার ইংলিশটা একটু একটু পড়েন।
Parmağım, canım, lezbiyen, kuram, dosaksi, ability, which you stop. এখানে কি বলছে? নো স্টপ নাকি? 9 ধারায় বলতেছে যে stop, মানে চলবে। আচ্ছা, তাহলে 9 ধারায় হলো চলবে, আর 6, 7, 8 ধারায় হলো চলবে না বা স্টপ থাকবে। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে যে যে জিনিসটা মাথায় দিতে চাচ্ছি যে লিগ্যাল ডিসেবিলিটি টাইম এক্সটেনশন করে না, এক্সক্লুড মানে এক্সক্লুডও করে না, কি করে? স্টপ করে রাখে, বন্ধ করে রাখে, থামাই রাখে। এতটুকু মাথায় আমরা প্রথমত নিই, পার্থক্য করি। আচ্ছা, এবারে আসা যাক, তাহলে আমরা দেখলাম 3 ধরনের ডিসেবিলিটিকে আমরা লিগ্যাল ডিসেবিলিটি বলবো। এই সেকশন গুলো পড়ে আপনারা বুঝে নেবেন, আমি আমার জায়গা থেকে আইডিয়া এবং কনসেপ্ট আপনাদেরকে দিব। আদালত বলতেছে এই 6 ধারাটা কোন ধারার ব্যতিক্রম? প্রথমত 3 ধারার ব্যতিক্রম, এরপরে 9 ধারার ব্যতিক্রম। তাহলে 9 ধারা আগে পড়ে আসি। 9 ধারা কি করেন? মানে কোন না বদলে কাজ থাকবে না। একবার বলছিল যদি বিগান টু রান, দৌড়ানো শুরু করে, নো স্টপ সিরিজ, মাথায় রাখবেন। শুরু হয়ে গেলে আর থামবে না। তাহলে ধরলাম এটা একটা ট্রেন, the train will start, কোনো কিছুই আর থামবে না একবার যখন ট্রেন ছেড়ে দেয়। আপনারা কি বিমানে যাতায়াত করেছেন? বিমানের ককপিট যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা বিমানের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোনো এক্সকিউজে এই দরজা নরমালি, ঠিক আছে, কোনোভাবে এই দরজা আর ওপেন করা হয় না। ইভেন আপনি যদি মানে খুব ভিভিআইপিও হন, এই দরজা তারা তখন খোলে না, একবার বন্ধ হয়ে যায়। তো ঠিক তেমনি তামাদি ম্যাচ, এদিকে বোর্ডে আমাদের মেয়াদ যদি একবার রান হয়ে যায়, চলা শুরু করে, তাহলে কোন ধরনের ডিসএবিলিটি ইনএবিলিটি আপনার এই যাত্রা থামাবে না। একবার শুরু হয়ে গেল, তা আমাদের কখন শুরু হয়? হ্যাঁ, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে তো আমাদের শুরু হয়। মানে যেমন ধরেন আমরা যেটা বলি যে আপনি দখল উদ্ধারের মামলা করেন না, কিংবা টাইটেল উদ্ধারের মামলা করেন না, মামলাটা কখন করেন? 12 বছর তো টাইম, কিন্তু 12 বছরটা শুরু হয় কবে থেকে? জানতে পারছি, সবগুলো কিন্তু তা না। যান সেকশন 3-তে, আর্টিকেল 3-তে যান। আচ্ছা, এখন তাহলে দাঁড়াইলো কি? যেদিন বেদখল হচ্ছে, যেদিন বেদখল হলো, এটা যদি আমরা একটু ঘুরে বলি, বেদখল হওয়ার দিন নাকি, অথবা যেদিন বেদখল হয়েছে, যেভাবে আসলে হয়েছে, সেই দিন থেকে কয় মাস? কথা বোঝা গেল ভাই? আপনি যেই দিন বেদখল করছেন, আপনি বেদখল করে দিচ্ছেন, কারণ আপনি দখল ছিলেন, আপনাকে বুঝাই দিচ্ছেন। হয় না এরকম ঘটনা? ধরেন 5ই আগস্টের পরে অনেক সম্পত্তির প্রপার্টির এরকম অনেক দখল চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার কাছে একজন একটা কেস আসছে, এটা হলো উত্তরার দিকে। তো ওনার হলো, উনি নিজে হলো, যদিও পলিটিক্যাল ভিউ হচ্ছে উনি হলো মানে একসময় ছাত্রদল করতেন, কিন্তু ওনাকেই এখন উচ্ছেদ করা হচ্ছে।
তাও আবার ওই নিজ দলের লোকজনই করতেছে। বাট ফ্যাক্টরটা হচ্ছে যে ওনার কাছে বড় অঙ্কের টাকা চাইছে আর কি, 10 লাখ টাকা চাইছে। উনি ওখানে মানে বিল্ডার্স এর কাজ করে। তো ওই টাকা উনি দিবে না। উনি চিন্তা করতেছে আরে আমার কাছে টাকা নিচ্ছে, আমি তো এই পার্টি, কিন্তু উনি দিবে না। না দেওয়াতে ধরেন ওনাকে মেরে ধরে ওখান থেকে উচ্ছেদ করে দিবে। কারণ আদার্স পার্টি তারা আরো পাওয়ারফুল। তো এখন তাহলে যেই দিন তাকে উচ্ছেদ করলো, সেই দিন থেকে কি হলো, 6 মাস সময় পাবে। ওকে ফাইন। সেই দিনটা কবে আমরা একটা তারিখ দিই। আজকে তো, আজকে ধরো ধরি কি আজকে কয় তারিখ, 6 তারিখ। 6 কি, এটা 6-11, 11, 25। হাতে ধরেন 6-11। তাহলে আমি এই দিনে বেদখল হয়েছি, কেমন? ওকে, এই দিন থেকে তো আমাদের ট্রেনটা শুরু, নাকি? এই দিন থেকে তো আমাদের ট্রেন শুরু হয়ে গেল। এই তো আমাদের ট্রেন যে শুরু হলো, নয় ধারা বলতেছে কোনো কিছুই এই ট্রেন আর থামাবে। তাহলে একবার শুরু হয়ে গেলে আর থামাথামি নেই, চলতে থাকে। এখন আসেন 6 ধারা। 6 ধারা এসে বলতেছে যে আপনার যদি এই 3 ধরনের ডিসএবিলিটি থাকে, তাহলে এই ডিসএবিলিটি থেকে আপনি উত্তরণ না ঘটা পর্যন্ত, সুস্থ না হওয়া পর্যন্ত, ভালো না হওয়া পর্যন্ত, স্বাভাবিক না হওয়া পর্যন্ত তামাদি গণনা বন্ধ থাকে। তাহলে আপনি যখন সুস্থ হবেন তখন থেকে তামাদি গণনা স্টার্ট হবে। ট্রেনটা তখন স্টার্ট হবে যখন আপনি সুস্থ হবেন। ধরে নিলাম আপনি একজন মাইনর। মাইনর মানে কি? না বলেন। ওকে, এই জার্নিটা 6 মাস, কেমন? শুরু হলো কবে থেকে? 6-11-25 থেকে। তাহলে আপনি হলেন মাইনর। আচ্ছা, মাইনর মানে আপনার বয়স এখন 18। কত তাহলে, কত একটা ধরি, 16 বছর, 16 ইয়ারের বয়স আপনার। তাহলে আপনার অধিকার জন্ম নিয়েছে, মামলা করার অধিকার জন্ম নিয়েছে কয় তারিখে? আজকে থেকে 6-11-25-এ, যেই দিন আপনি কি না বাবা। না বলো। কোর্ট বলতেছে যে, এই 6 ধারা বলতেছে যে আপনার এই 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, মানে 16 থেকে 17, 18, এই 18-তে না আসা পর্যন্ত, 18-তে না আসা পর্যন্ত আমাদের কি থাকবে, স্টক থাকবে। তাহলে আপনি ধরেন 6-11-25-এ আপনার যদি বয়স 16 হয়, তাহলে 6-11-26-এ 17 হবে, 6-11-27-এ গিয়ে 18 হবে। এই যে 6-11-27, এই যে সময়টুকু, 6-11-25 থেকে 6-11-27 পর্যন্ত, হ্যাঁ, এই 6-11-27 থেকে তখন আপনার সময় থাকবে কত, 4 মাস। ট্রেন ট্রেন তখন শুরু হবে। এই যে 2 বছর আপনি কি করলেন, আমাদের আপনাকে বাড়ালো না কমালো না বন্ধ রাখলো? স্টপ করো। আমি বলতে চাচ্ছি লিগ্যাল ডিসেবিলিটি কারণ। ওকে, এখন ধরেন আপনি মাইনর না, আপনি হলেন ইনসান। এবারে আসেন, এখানে একটা জিনিস বোঝা যাবে। তো এই ইনসান অবস্থা আপনার সারতে ধরেন 2 বছর সময় লাগবে। তাহলে এই 2 বছর কি হবে, স্টপ থাকবে। Stop থাকবে। কিন্তু কথা হচ্ছে এই 6 তারিখে আপনি সুস্থ ছিলেন, ইনসান হয়েছেন আপনি 7 তারিখে বা 8 তারিখে গিয়ে। তখন আপনার এই 7 তারিখ 8 তারিখে ইনসান হওয়ার পরে আপনি 2 বছর পরে ভালো হয়েছেন, এই 2 বছর বন্ধ থাকবে কিনা? এটা নয় দ্বারা একবার শুরু হয়ে গেলে ছয় ধারা অনুযায়ী থামবে না, সাধারণ কাজ কার্যকর হবে না। যদি শুরু হয়ে যায় 7 তারিখে, আপনি 6 তারিখে যদি সুস্থ থাকেন এবং ওই দিন যদি শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়, তাহলে এটা আর থামবে না। তাহলে ঘটনাটা কি ঘটবে, এই ধরনের ডিসএবিলিটিটা অধিকার জন্ম নেওয়ার আগে থেকে থাকতে হবে আপনার মধ্যে। আমি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা। এই 3 ধরনের ডিসএবিলিটি, আদালত যদি এই ধরনের দুর্নীতি ইনসান ছিল
সাধারণত তার ক্ষেত্রে এই বিভিন্ন গ্রাম যেগুলো আছে। তাহলে একটা বিষয় আগে মাথায় নেন, এই তিন ধরনের ডিসেবিলিটি আপনার যেদিন মামলা করার অধিকার জন্ম নিয়েছে তার আগে থেকে আপনি এই ঘটনার মধ্যে পড়ে যেতে হবে। আপনি নাবালক, আপনি তো বুঝতেই পারছেন না যে আপনার অধিকার তৈরি হচ্ছে। আপনি স্যার, আপনার তো সেন্সই নাই যে আপনার আসলে একটা রাইট আছে, আপনার 6 মাসের মধ্যে মামলা করতে যাওয়া উচিত, আপনার তো এই বোধগম্যতা নাই। তো আপনি তো কিভাবে করবেন? কিন্তু কথা হচ্ছে, যেদিন অধিকার জন্ম হয়েছে সেই দিন আপনি ভালো আছেন, সেই দিন সুস্থ আছেন, পরে গিয়ে আপনি অসুস্থ হয়েছেন, এইটা লিগাল ডিসেবিলিটি হিসেবে আদালত কাউন্ট করবে না, কারণ ট্রেন অলরেডি 6 তারিখ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা তো ফাইনাল। এখন ভাইয়ের কোশ্চেন হচ্ছে যে, ভাই ছাড়লো, কিন্তু আমি তো 2 বছর পরে সুস্থ হইলাম। এখন সুস্থ থাকবেন তা না, আপনার যখন অধিকার তৈরি হয়েছে, আপনি অধিকার সত্ত্বর হলে আপনি তখনই আইনের কাছে চলে আসেন। হজ যখন ফরজ হয়, একটা মশলা আছে না, যে হজ কি বিলম্বে আদায়যোগ্য নাকি তাৎক্ষণিক আদায় করতে হবে। ধরেন আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে গেছেন, হজ আপনার উপর ফরজ হয়ে গেছে। এখন আপনি চাইলে তাৎক্ষণিক করবেন না পরে করবেন, আপনি চিন্তা করলেন এখন না, আমি আর পরে করবো, কিন্তু পরবর্তীতেও আপনি। কিন্তু কোনো কোনো মাযহাব আবার বলে যে নো, আপনাকে যখন ফরজ হচ্ছে তখনই কি করতে হবে, করে ফেলতে হবে। এই ক্ষেত্রে ঘটনাটা এরকম যে এই লিগাল ডিসেবিলিটিটা আপনাকে সুযোগ দেবে কেবল তখনই যখন আপনি আগে থেকে ডিসেবল আছেন, মানে যেদিন অধিকার তৈরি হচ্ছে তার আগে থেকে আপনি ডিসেবল, এবং সেই ক্ষেত্রে যতদিন না ডিসেবল সুস্থ হয় ততদিন পর্যন্ত এটা স্টপ থাকবে। এখন কথা হচ্ছে, আপনি ঠিক আছে, আপনি মাইনর ছিলেন, মাইনর থেকে আপনি 2 বছর পরে আপনি কি হয়ে গেছেন, মেজর হয়ে গেছেন। কিন্তু মেজর হওয়ার আগে আপনি ইনসান হয়ে গেছেন, মানে 17 বছর বয়সে এসে আপনি আবার কি হচ্ছেন, ইনসান হয়ে গেছেন। তাহলে 18 বছর বয়সে আপনার মাইনরিটি কেটে গেছে, কিন্তু তখনও ইনসানিটি বহাল আছে। এই ইনসানিটি চলতে পারে 19 সাল, মানে 19 বছর পর্যন্ত। তাহলে তো আমাদের 19 পর্যন্ত স্টপ থাকে। ধরেন এই 19-এ যখন আপনার এটা সুস্থ হয়েছেন, আপনি সুস্থ হলে আপনি এই অবস্থায় আপনি মারা গেছেন, সুস্থ হন না, অসুস্থতা নিয়ে আপনি কি হয়ে গেছেন, 19 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার সময় আপনি আবার আপনার একটা নাবালক বাচ্চা রেখে গেছেন, ঠিক আছে? আপনার বাচ্চাটাও কি নাবালক। এখন এই নাবালক বাচ্চার বয়স কত, 2 বছর। তাহলে সে এখন আপনার, তার তার জন্য আবার মানে আপনার উত্তরাধিকারী সে না। এই ব্যক্তির জন্য আবার এখন তো এই মামলা করার অধিকারটা বাবার কাছ থেকে কে পাইছে, ছেলে পাইছে। কিন্তু ছেলে কি অবস্থায় আছে, ছেলের জন্য আবার ছেলের জন্য আবার চিন্তা ভাবনা বলবো, যতক্ষণ না সে 18 বছর হয় ততক্ষণ মধ্যে কি থাকবে। এগুলোই বলছে 6 ধারা। তাহলে কি বিষয়টা ধরা গেল? 7 ধারায় যে বলছে যে ঘটনা না হয় একজন একজন হইলো, যখন একটা কম্বাইন্ড ব্যাপার হবে। মনে করেন একটা গ্রুপ, তিনজনের তিন বন্ধু মিলে একটা ফার্ম দিচ্ছে, XYZ। দুইজন, তিনজনে ডিসাবল। তাহলে তিনজন ডিসাবল হলে কারো বিরুদ্ধে তো আমাদের মেয়াদ চলবে। এখন ঘটনা হচ্ছে এর মধ্যে একজন ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, অথবা ধরে নিলাম এটি নাবালক ছিলেন, সাবালক হয়ে গেছে, আর বাকিরা দুজন রয়ে গেছে। সেই ক্ষেত্রে এর বিরুদ্ধে তামাদি চলবে কি চলবে না, স্টপ থাকবে কি থাকবে না? এটা শর্ত সাপেক্ষ, দ্যাটস এ ভেরি গুড অ্যান্সার। এটা শর্ত সাপেক্ষ, কারো বিরুদ্ধে চলবে না। এটা হলো প্রথম কথা, যতক্ষণ না এরা সবাই সুস্থ হয়। তবে হ্যাঁ, যদি এদের অনুপস্থিতিতেই এ কাজ থাকতে পারে, দেখা গেল যে এমন একটা কন্ট্রাক্ট হলো তিনজনের মধ্যে যে আমাদের যে কেউ একজন অপারেট করতে পারবে, যে কেউ একজন করলেই
চলবে, এরকম পাওয়ার দেওয়া ছিল। তখন কি হবে, তখন এই দুইজনের অ্যাবসেন্সেই এই তিনজনের বিরুদ্ধে এটা আমাদের গণনা চলতে থাকবে, কারণ ইনি বাকি দুইজনকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, তার সেই ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে, পাওয়ার দেওয়া আছে। তখন আবার সবার বিরুদ্ধে আমাদের চলবে। আমি কি বলতে পারছি ভাই? চোখ তো বলে না। না, একটা বিষয় এরকম ঘটনা ঘটে, মানে ধরো ইয়ে ছিল, সুস্থ ছিল। আমাদের আইনগত প্রতিষ্ঠান বৃদ্ধি, তারা তিনজনেই ইনসান, কিন্তু সে তো অসুস্থ আছে, তো সেক্ষেত্রে তো তো থাকবে না, চলবে। চলবে। কারণ কি, কারণ আপনাকে কাজ করার জন্য লিগাল রিপ্রেজেন্টেটিভ আপনি দিয়েছেন। যেমন আমার আমার একটা কেসে জিন্না আলী ভাই, উত্তরা এটা গাজীপুরের। তো ওনাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, উনি টাকার মামলা করেছে। তো উনি বিদেশ চলে গেছে, বিদেশ চলে গেছে, আর জন্য পাওয়ার দিয়ে গেছে। অহরহ হচ্ছে, অনেক বড় বিজনেসম্যান বা ব্যাংকের কোম্পানি ইত্যাদি যারা অহরহ পাওয়ার দিয়ে দেয় অন্যদের। তো তখন কিন্তু আপনি ডিজেবল কিনা সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে কি, লিগাল। এখন কথা হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ এমন একজন যদি দেওয়া, তখন তখন কি হবে? হ্যাঁ, স্টপ থাকবে, থাকবে না। কেন থাকবে না? কারণ যিনি ওনার, ওনার শেষ। সে তো সুস্থ, সে তো তার অ্যাবসেন্সে কাজ করার ক্ষমতা রাখে। এখন সে যদি বাইরে থাকে, হ্যাঁ, দ্যাটস দ্য কোশ্চেন। তখন আপনি হলো এটা, তার দূরত্ব বাইরে থাকাকে আইন লিগাল লিগাল বলছেন, বুঝছেন? আইন লিগাল ভাবে তিনটে জায়গায়, এই তিনটার মধ্যে পড়ছে কিনা, তিনটার মধ্যে না পড়ে তার হাজার কিছু থাকবে, আমাকে চাকরি না। তার ওইটা ডিসেবিলিটি, বাট লিগাল ডিসেবিলিটি না, অ্যাকর্ডিং টু সেকশন 6। ঠিক আছে? হাত ধরা গেল, এবার হাত ধরায় আসেন। হাত ধরায় গিয়ে একটু মজা আছে, সবাই হলো হাত ধরায় হলো ঘুরপাক খায়। হাত ধরার মজাটা হচ্ছে এখানে, হাত ধরা বলতেছে যে ছয় এবং হাত ধরা একটা ব্যতিক্রম। সেটা কি? স্পেশাল। স্পেশাল এক্সেপশন, তাই না? হাত দ্বারা বলতেছে যে কোন কিছু ছয় এবং হাত দ্বারা যা থাকুক, 6 এবং 7 যাই থাকুক, আট দ্বারা বলতেছে কোনো কিছুই 3 বছরের বেশি সময় দিবে না। 3 বছরের বেশি নয়। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম তার মধ্যে গণনার স্টক থাকলো, স্টক থাকার পরে আবার যখন তার 18 বছর বয়স থেকে যখন যে শুরু হলো, কিংবা 19 বছর বয়স থেকে শুরু হলো, তখন সে কতটুকু সময় পেলো? 6 তো ধরেন এখানে সে, আমরা কি 18 দেবো না 19 দেবো? ধর একটা আঠারো দিন। আচ্ছা, 18 দিলাম। তাই, আচ্ছা। আচ্ছা, এই যে 2025 থেকে 2027 পর্যন্ত এই 2 বছর তার মাইনাস হলো, ঠিক আছে? স্টক থাকলো, এই 2 বছর আর স্টক থাকলো না? জি, ওকে। এরপর থেকে সে সময় পেলো কতদিন? 6 মাস। আচ্ছা, ধরে নিলাম তার এই অবস্থাটা 2 বছর না, এই অবস্থাটা ছিল 10 বছর। তাহলে এই 10 বছরে কি থাকতো? এরপর সে সময় পাইতো কয় মাস? 6 মাস। ধরে নিলাম মামলাটা হলো দখল উদ্ধারের নয়, মামলাটা হচ্ছে টাইটেল উদ্ধারের। সময় পাবে কত বছর? 12 বছর। হ্যাঁ, 12 বছর সত্য উদ্ধারের জন্য 12 বছর সময় পাবে। এবারে আসেন, এই 12 বছর সময় সে পাবে, সেক্ষেত্রে এখানে গেছিল কয় বছর তার? 10 বছর। এখানে 10 বছর বাদে আর 2 বছর আসলে না, আগের হিসাবে যদি আসি, তাহলে ছিল কত বছর? 2 বছর। তাহলে তার বাকি থাকতেছে কত বছর? 10 বছর। 10 বছর।
এটা সে নর্মালি পাচ্ছে, তাই না? আদালত এখানে আর তার কোনো টাইম বৃদ্ধি করবে না, 10 বছর। কিন্তু এইখানে 10 বছর কেটে গেল, তাহলে তার বাকি থাকবে কত বছর? 2 বছর। 2 বছর। সে এখন পাচ্ছে 2 বছর। এই ক্ষেত্রে আপনারা বলতেছে তাকে এই 2 বছরের সাথে আর 1 যোগ করে সর্বমোট দেওয়া হবে কত বছর? 3 বছর দেওয়া হবে। আর তারা এটা টাইমটা থেকে এক্সটেন্ড করতে শুধু বন্ধই রাখতেছে না, বরং বাড়াচ্ছে। এখন আসেন, যদি তাহলে এখানে যদি বাকি থাকে 1 বছর, তাহলে বাড়াবে কত বছর? 2 বছর। যদি বাকি মোটেই না থাকে, তাহলে বাড়াবে কত বছর? 3 বছর। 3 বছর। এখন কথা আছে, বাকি যদি মোটেই না থাকে, তখন যেমন 6 মাস যখন ছিল, 6 মাস ছিল না? যখন উদ্ধারের অনুমতি 6 মাস ছিল, 6 মাস যদি 2 বছর বা 10 বছর চলে যায়, বাকি থাকে? বাকি থাকে না। মো- মোট তার সময় পাওয়ার কথা ছিল কত বছর? 6 মাস। তার এই ডিসেবিলিটি অবস্থা কেটে গেছে কত বছর? 10 বছর। এখন কি তার হাতে কোনো সময় আছে? এই জায়গায় শূন্য, তাই না? জি। তাহলে এখন সে পাবে কত বছর? আইনটাকে কত বছর দিবে? 3 বছর দিবে না, এটা 6 মাসই দিবে। তো তাহলে এখান থেকে একটা রুলস আমরা বুঝে ফেলতেছি যে আপনার জন্য যা নির্ধারিত। প্রথম কথা হচ্ছে, খেয়াল করেন, লিগাল ডিজেবল হয়ে গেছে, সুস্থ হইলে এখন মামলা করতে যাবেন। তো মামলা করতে যখন যাবেন, তখন আপনি দেখতেছেন যে আমার আসলে কয়দিন আছে, কয়দিনে হিসাব করবেন না? হিসাব তো করবেন। আপনি দেখলেন আপনার মামলা করার যে নির্ধারিত মেয়াদ, তাতে 3 বছরের অধিক সময় এমনিতেই আপনার আছে, 5 বছর আছে, 6 বছর আছে। তখন আপনার কি এই 8 ধারার সুযোগ সুবিধা নেওয়ার কোনো দরকার আছে? আইনের কাছে যাওয়ার দরকার আছে? এমনি তো আপনার সময় আছে, আপনি সুস্থ হওয়ার পরেও আপনার 5 বছর, 6 বছর, 4 বছর সময় আছে, আপনি আর আইনের কাছে যাবেন। কিন্তু দেখা গেল যে আপনার পাওয়ার কথা ছিল 3 বছরের বেশি, কিন্তু আপনার শর্ট হয়ে গেছে, তখন আপনি 8 ধারার সুবিধা নিয়ে 3 বছর পর্যন্ত পাবেন। আর যেটার স্বাভাবিক মেয়াদই 3 বছর ছিল না, মূল মেয়াদই ছিল 3 বছরের কম, সেক্ষেত্রে আপনাকে আইন 3 বছর দেবে না, সর্বোচ্চ ওই সময়টুকু দেবে। যেমন ধরেন চুক্তি প্রবলের মামলার সময় হলো 1 বছর। কত বছর? 1 বছর। এখন আপনি 3 বছর অসুস্থ ছিলেন বা 5 বছর অসুস্থ ছিলেন, তাহলে আইন আপনাকে ওই 5 বছর স্টপ রাখার পরে আপনি সময় পাবেন কত বছর? 1 বছর পাবেন। হ্যাঁ, মানে 3-এর কম যদি হয় লিগ্যাল প্রাপ্তি, তাহলে ওইটাই থাকবে, পারবে না। মূল যেটা, মানে মূল সময় যদি 3-এর কম হয়, তাহলে ওটা কমবে না, পারবে না, ওইটাই থাকবে, আপনার ওইটাই দেবে। যদি 1 বছর হয়, তাহলে আপনাকে দেবে কত? যদি 2 বছর হয়, যদি 6 মাস হয়, আচ্ছা, 3-এর বেশি, 3-এর বেশি, 3-এর বেশি যদি হয়, তখন আপনাকে নর্মালি যদি 3-এর বেশি থাকে, 3-এর বেশি যদি বাকি থাকে, 3-এর বেশি বাকি থাকলে ওটাই বহাল থাকবে। আর যদি 3-এর কমে চলে আসে, তখন আপনাকে 3 দিয়ে পূর্ণ করবে। আমি মানে একটু জটিল হয়ে যাচ্ছে না? মানে সর্বোচ্চ সে 3 বছর দাম, এটা দেখি। 3 বছর পরে যদি বেশি হয় কম তাহলে থাকলে 3 বছর, যদি কম হয় তাহলে বলুন বেশি। কোন ক্ষেত্রে? এখন 12 বছরের কারণ 12 বছর ব্যাসে কত? কম হইলে বাড়াইতে পারবে, আর বেশি ধরেন, মানে, হ্যাঁ বলুন, আপনি 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 বলুন। 3 বছর যদি সময়, 3 বছরের এই সময়টা আবার ডিজেল আবার 2 বছর শেষ হয়ে গেল, সময় থাকলো 1 বছর, এই 1 বছরই কম।
আইন 2 বছর আপনাকে যোগ করে দেবে, কারণ আপনার তো 3 বছর পাওয়ার কথা ছিল। আর যেখানে আপনার পাওয়ার কথা ছিল 1 বছর, তো আপনি কেটে গেছে হলো 2-3 বছর কেটে গেছে না, আপনি 3 বছর কেটে গেছে। না, আর আচ্ছা, তো মনে হয় এই জায়গাটা আপনার ব্যতিক্রমটা আমাদেরকে বুঝতে হবে সহজ করে। মূল পাওনা, এবারে হলো ডিসেবিলিটি, ডিসেবল, ডিসেবল টাইম, হ্যাঁ, বা আমরা দিলাম যে কি বলে কামাতি মেয়াদ বা লিমিটেশন, কি বলে এই প্রবলেম জিতে করতে আমাদের ফিক্স টাইম দিলাম, ঠিক আছে, ফিক্স টাইম, ডিসেবল টাইম, এখন হচ্ছে অ্যাপ্লিকেবল টাইম। ওকে, আসেন আমরা এখানে একটু বুঝি না করেন। ফিক্স টাইম কত? 12 বছর। হ্যাঁ। এখন বলেন ডিসেবল টাইম দিব কত বছর? 6 বছর। আচ্ছা, অ্যাপ্লিকেবল টাইমের আগে আমরা এখানে যাই। বাকিটা দেওয়া নেই, বাকিটা দেওয়া হচ্ছে 12 বছর লিগ্যাল পেরিয়ড। রেগুলাইজ কত দিলেন? হ্যাঁ, ফিজিক্যালাইজ কত হবে? হ্যাঁ, অবশ্যই এডিশনাল, না এডিশনাল, এডিশনাল কি দেওয়া যায়? অবশ্যই বাকি টাইম আর কি, বাকি সময়। আচ্ছা, এক্সট্রা টাইম না, এক্সট্রা দিলে ভুল বুঝবে। এক্সট্রা বাংলায় দেখেন, বাংলায় লিখে হবে, ইংরেজি কি? আচ্ছা, ঠিক আছে, কোন অ্যাপ্লিকেবল টাইম ইজি ব্যাপার। 12 বছর টাইম ছিল, 10 বছর ডিজেবল ছিলেন। আচ্ছা, 10 বছর না, 6 বছর ডিজেবল ছিলেন, অবশিষ্ট টাইম কত? অ্যাপ্লিকেবল হবে 6 টাইম। ফিক্স টাইম 12 বছর, ডিজেবল টাইম 10 বছর, অবশিষ্ট টাইম 2 3 বছর, পাবেন কত? 3। ঠিক আছে, আচ্ছা, টাইম গুলো ধরেন 3 বছর, 3 বছর 6 বছর, ওকে, ডিজেবল টাইম 3 বছর, অবশিষ্ট টাইম 3 বছর, 3 বছর পাবেন কত? 0, মানে ফিক্স টাইম বুঝছো? 6 বছর আমার ফিক্স টাইম ছিল, 3 বছর আমি লস করে ফেলছি, আমার হাতে আছে কত? 3 বছর, আমার আর বাড়ানো কমাবে না, একদিন 3 বছর পেয়েছি। এখানে মানে মূল টাইম ছিল 12 বছর, 10 বছর আমি লস করেছি, আমার হাতে দিয়ে দিত, আমাকে 1 বছর বাড়ায় কত করতে? 3 করে দিত। আমার হাতে ছিল, মানে মূল টাইম ছিল 12, লস করছি 6, হাতে আছে কত? 6, আমাকে আর বাড়ায় নাই, 6 বাড়ানো তো দরকারই নেই, বাড়াইলে তো 3 বছর লাগবে। এরপরে ধরেন আমার টাইম 1 বছর, আমি বিদ্যা বলছিলাম 2 বছর, আমার হাতে নাই, নাই, 1 বছর দিবে কত? 1 বছর। অনেকে বলে কনফিউজ এখানে লাগবে, এখানে 3 বছর দেবে যেহেতু বলছে, কিন্তু 3 বছর তো আমার আমাকে দিবে কেন? 3 বছর তো আমার এটা টাইম ছিল না, এটা আমার মূল টাইম ছিল কত? 1 বছর। ধরেন এখানে 6 মাস, 6 মান্থ, দিদা বলছিলেন আপনি 1 বছর, হাতে সময় আছে,
জিরো। জিরো কত? 6 মান্থ। 12 বছর দিয়ে তখন 12 বছর টাইম, 2 বছর 12 বছর, 25টা বড় টাইম নেই। তাহলে 3 বছর। এটা এটা উদাহরণে নিয়ে আসি। 12 বছর টাইম। দিদা বলেছিলাম 12 বছর। 12 বছর হাতে কোনো টাইম নাই। কত দিবে? হ্যাঁ, হ্যাঁ, অবশিষ্ট কোনো টাইম নাই। অবশ্যই টাইম নেই। 6 মাসে দিস। তাহলে সব আপনার মূল টাইম 3 বছর নিচে। আপনি 3 বছর পাবেন তখন যখন আপনার মূল প্রাপ্যতা ছিল, কিন্তু ডিসএবিলিটির কারণে সেটা কমে আসছে। মানে ভাই, আপনি আমাদের কাছে টাকা পাবেন কত বুঝলেন? আপনি আমার কাছ থেকে 100 টাকা বেশি দর করে নিতে পারবেন। এটা কি ঠিক হবে? নৈতিক হবে? আপনার কাছে টাকাই পাবেন 100, 100 দিন। আপনি এমনি 500 দিন থেকে আসছেন, নাইকা বলছেন এখন আমাদের আরো এখন আরো বাড়তি দিতে হবে। তাহলে কি হবে? আপনার তো মূল ধর্ম ছিল, আপনার তো পাওয়ার কথা ছিল, এটা সব তো আপনাকে দিতে চাই 100 দিন। খেয়াল করেন, এখানে হাতে 6 বছর, এটা তো লিগাল পাওয়া। তো আমার করুণা, আমার হেল্প তাকে করা লাগছে না, সে তার টাইমে এসে দেয়। এইখানে তার হাতে পাওনা আছে কত? 2 বছর। তো আসলে তার থাকার কথা ছিল কত বছর? 12 বছর। 12 বছর সে পাওয়ার কথা ছিল না, কিন্তু এখন সুস্থ হওয়ার পরে তার হাতে আছে 2 বছর। এই জন্য তাকে আমি 3 বছর করে দিচ্ছি, 1 বছর বাড়াই দিচ্ছি। কারণ তার প্রকৃত প্রকৃত কিন্তু 3-এর অধিক। প্রকৃত কত? 12। কিন্তু 6 মাসের ক্ষেত্রে আমি যদি তাকে 3 বছর দিতে যাই, এটা তো হলো না। তার তো প্রকৃতই পাওয়ার কথা কত? 6 মাস। মূলত হলো প্রকৃত, মানে আইনে নির্ধারিত 3 বছরের নিচে মানে 12। ক্লিয়ার? এখন এখানে 12 আছে, এলিজিবল টাইম হলো 14 বছর। হ্যাঁ, মাসে আরো 2 বছর বেশি দিয়েছে। ওকে ওকে, কই দেখি 12। হ্যাঁ, দেন দেন, এখানে করি আর এখানে আছে 12, এখানে 12 ইয়ার তার পাওয়ার কথা। সে দিতে বলছিল 14 বছর। হাতে আছে? নাই। কত দেবে? 3 বছর। 3 বছর দিবে। কেন দিচ্ছে এই 3 বছর? কারণ তার তো আছে প্রাপ্য ছিল 12 বছর। আর এই 6 মাসের 1 বছর, 3 বছরের নিচে হলে তাকে আর যে 3 বছরের সুযোগটা দিচ্ছে না। কারণ হচ্ছে তার লিগাল পাওনাই তো 3 বছরের কম। আমি তাকে 3 বছরের দেওয়াটা তো এক্সেস হয়ে যাচ্ছে। সে আমার কাছে পাওয়ার কথা 50 টাকা, আর আমি তো তার 70 টাকা দেবো না। That is good question. আসেন, ধরেন আমার 6 মান্থ, ডিসেম্বর টাইম 3 মান্থ, অবশিষ্ট 3 মান্থ, আইন আমাকে 6 মান্থ। আমার সর্বোচ্চ কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? 3 বেশি হবে। 3-এর বেশি হবে, 3-এর কম আছে। হ্যাঁ, এখানে যা থাকার তা থাকবে, আর যেখানে 3-এর বেশি সেখানে 3 করে দেবে। আশা করছি আপনারা কতটুকু আরো বুঝতে পারবেন। তাহলে 6 দ্বারা 7 দ্বারা 8 দ্বারা এবং 9 দ্বারা আমরা দিতে পারি। 10 এবং 11 করি, তাই না? 10 দ্বারা কি বলা হচ্ছে? সেকশন 10 কি আছে? কথা বলা হয়েছে 3টে বিষয়ে: নিজে, এখন লিগাল প্রতিনিধি, অথবা স্বার্থ সংশ্লিষ্ট কেউ, নাকি? ঠিক আছে না? এর মধ্যে 3 আছে না? ভেতরে থাকতে পারে, থাকা হচ্ছে। দেখেন, যে ব্যক্তির উপরে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সম্পত্তি ট্রাস্ট ন্যস্ত হয়েছে, এক, মানে যার উপরে ন্যস্ত হয়েছে সম্পত্তি, ট্রাস্টি, অথবা তার বিরুদ্ধে বা তার আইনানুগ প্রতিনিধি, মানে লিগাল রিপ্রেজেন্টেটিভ, যে
বিরুদ্ধে বা সত্য অর্পিত ব্যক্তির বিরুদ্ধে, যার উপর সত্য অর্পণ করা হয়েছে। যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে কোন ট্রাস্টির এগেইনস্টে যদি আপনি মামলা করেন, সেক্ষেত্রে তামাদির কোনো টাইম ফিক্স করা নেই। অর্থাৎ আপনি যে কোনো সময় কি করতে পারবেন, মামলা করতে পারবেন। ট্রাস্টির এগেইনস্টে মামলা কয় ধারার বিষয়বস্তু? 10 ধারার। 10 ধারায় কোনো তামাদির মেয়াদ আছে? দ্বিগুণ মেয়াদি, আপনি যে কোনো সময় মামলা করতে পারবেন। 11 ধারায় বলা হচ্ছে বৈদেশিক চুক্তির কথা। হ্যাঁ, ওকে। ট্রাস্টি তো অনেক ধরনের ট্রাস্টি, তিন ধরনের ট্রাস্টি না, সব trustee। দাতব্য আর হচ্ছে ধর্মীয়, দুইটা ছাড়া। দাতব্য এবং ধর্মীয়। দাতব্য, ধর্মীয়, এই দুই ধরনের ট্রাস্টের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে। ফাইন। 11 ধারায় যাই, সেকশন 11 বলা হচ্ছে বৈদেশিক চুক্তির ক্ষেত্রে কি ঘটবে। কারণ বিদেশের কোন দেশের সাথে বা কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি হলো, চুক্তি হইলে সেইখানে যদি মামলা করেন, সেই মামলার আমাদের মেয়াদ গণনা হবে কোন আইন অনুযায়ী? বাংলাদেশেই আমাদের আইন অনুযায়ী। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে চুক্তি যে দেশে হবে, মামলা সে দেশের আইন। বিদেশে যে গ্রামগুলো আছে সময়টা, এটা ডিগ্রি করার জন্য অনলাইনে যারা আছেন আমরা আপনাদেরকে শুনতে পাচ্ছি। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। বোর্ডের লেখাগুলো একটু বড় করে লেখার অনুরোধ করেছেন, বোর্ডের লেখাগুলো একটু ভালো শোনা যাচ্ছে না, স্যারকে দেখা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না, শুরু হয়েছে নাকি। আসলে এই মেসেজ গুলো হলো আগের মেসেজ, অর্থাৎ আমরা ক্লাস শুরু হওয়ার আগের মেসেজ। ঠিক আছে, আর ক্লাস শুরু হওয়ার পরে হচ্ছে বোর্ডের লেখাগুলো আরো বড় করার অনুরোধ আসছে। আচ্ছা, এখন আপনাদের এ পর্যন্ত আমাদের শুরু থেকে, অর্থাৎ ও আচ্ছা, সেকশন 1 এবং 2 তো আমরা পড়লাম না। সেকশন 1 2 তো আপনারা জানেন। সেকশন 1 যা টাইটেলের কথা বলা হয়েছে, আর 2 তে হলো না, ওতে হচ্ছে ডেফিনেশন গুলো আছে। ডেফিনেশন গুলো আপনারা একটু পড়ে নেবেন, সবগুলোই পড়বেন, বাংলা ইংলিশ উভয়টা দেখবেন। ডেফিনেশন ক্লজ। ওকে ফাইন, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। এক বছর এক বছর সময় পাবে, বাকি সময় একটা হবে। আর দিলে দেবো, ব্যস্ত হয়ে গেছে।